আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অধ্যায়ের একদম শেষ ক্লাসে। তো আমরা এই ক্লাসে ভর ত্রুটি এবং নিউক্লিয়াসের বন্ধন শক্তি নিয়ে আলোচনা করব। তো নিউক্লিয়াসের বন্ধন শক্তি এবং ভর ত্রুটি কীভাবে আমরা বের করতে পারি, এগুলো যাবতীয় যা কিছু লাগে সব কিছুই আমরা এই ক্লাসে আলোচনা করব। তো দেখা যাক টপিকটা কিভাবে শুরু করা যায়। তো প্রথমে আমরা যেটা করব এটা হচ্ছে নিউক্লিয়াসের বন্ধন শক্তি। নিউক্লিয়াসের নিউক্লিয়াসের বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। আচ্ছা, এখন এটা হচ্ছে একটা নিউক্লিয়াস। তো আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে কি থাকে। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। তাহলে এইগুলাকে আমি প্রোটন বললাম, এগুলো হচ্ছে প্রোটন, আর এটা হচ্ছে নিউট্রন। এগুলো আমি নিউট্রন চিন্তা করলাম। এটা হচ্ছে প্রোটন, আর এটা হচ্ছে নিউট্রন। আচ্ছা, এখন নিউক্লিয়াসের ভিতরে জেড সংখ্যক প্রোটন সংখ্যা থাকবে। এটা প্রোটন সংখ্যা, আর এ মাইনাস জেড সংখ্যক এটা হবে নিউট্রন সংখ্যা। এখন বন্ধন শক্তিটা কি? বন্ধন শক্তি হচ্ছে যে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা করতে ন্যূনতম যতটুকু শক্তির প্রয়োজন, বা যেই শক্তি প্রয়োগ করে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন আলাদা করা হয়, সেই শক্তিকে বলা হবে বাইন্ডিং এনার্জি। নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি বা নিউক্লিয়াসের বন্ধন শক্তি। এখন এটা হচ্ছে নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসের জেড সংখ্যক প্রোটন সংখ্যা থাকে এবং এ মাইনাস জেড সংখ্যক নিউট্রন সংখ্যা থাকে। এখন প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা তাদের যদি আলাদা করতে চাও, প্রোটন এবং নিউট্রনগুলোকে যদি তুমি আলাদা করতে চাও, তাহলে যে পরিমাণ শক্তি দিয়ে আঘাত করতে হবে সেই শক্তিকে বলা হবে বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। এখন এই নিউক্লিয়াসকে যেহেতু তুমি আলাদা করবা, খুবই কম শক্তি দিয়ে আঘাত করলে নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রনকে আলাদা হয়ে যাবে না। নিউক্লিয়াসের ঘনত্ব অনেক বেশি পানির তুলনায় কতটুকু বেশি একটু দেখো। যে ধরো পানির যে ঘনত্ব, হ্যাঁ, পানির তোমরা তাহলে বুঝতে পারবা কেমন শক্তিশালী নিউক্লিয়াসের ঘনত্বটা। তো পানির যেই ঘনত্ব রো, এটা হবে ধরো 1 × 10⁻³ এত কেজি পার মিটার কিউব, এটা আমরা জানি। কিন্তু নিউক্লিয়াসের যে ঘনত্বটা, নিউক্লিয়াসের ঘনত্ব হচ্ছে, ধরো সামনে কিছু একটা থাকবে 1 2 3 4 সামথিং, এইটার সাথে 10⁻17 গুণ করো। 10⁻17 গুণ করার পরে যেই মানটুকু আসবে এটা হচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব। তাহলে পানির তুলনায় 10⁻14 এত গুণ বেশি। একটু ভালো করে চিন্তা করো যে পানির ঘনত্বের তুলনায় নিউক্লিয়াসের ঘনত্বটা কত বেশি। তাহলে এই নিউক্লিয়াসকে ভাঙতে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যদি আলাদা করতে চাও, তাহলে কি পরিমাণ শক্তি দিয়ে আঘাত করতে হবে। এখন এই শক্তি কোথায় পাইবা? এই শক্তিটা হচ্ছে নিউক্লিয় শক্তি। যেমন তেজস্ক্রিয় রশ্মি দিয়ে যদি তুমি আঘাত করো, একটি আলফা দিয়ে আঘাত করতে পারো, ফুটন দিয়ে আঘাত করতে পারো। ফুটন দিয়ে আঘাত করার পরে প্রোটন এবং নিউট্রন সংখ্যা আলাদা হয়ে যাবে। তাহলে এই পরিমাণ শক্তি তোমার দিতে হবে। তাহলে আমরা দেখি যে নিউক্লিয়াস ধরো বন্ধন একটা ন্যূনতম শক্তিতে আঘাত করছে, আঘাত করার পরে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা হয়ে গেছে। তাহলে একটু দেখি তো এখানে যে এক্স যে কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াসকে ভাঙার জন্য অবশ্যই একটা শক্তি দিতে হবে। সেই শক্তিটাকে বলা হবে বন্ধন শক্তি, মানে বাইন্ডিং এনার্জি। এই যে বন্ধন শক্তি, এই বন্ধন শক্তিকে ভিই দিয়ে প্রকাশ করলাম, V.E মানে বাইন্ডিং এনার্জি। এখন এটা দিয়ে আঘাত করার পরে অবশ্যই ভেঙে যাবে। তাহলে জেড সংখ্যক প্রোটন সংখ্যা আলাদা হয়ে যাবে, প্লাস এ মাইনাস জেড সংখ্যক নিউট্রন সংখ্যাতে আলাদা হয়ে যাবে। এখন আমি যদি
একটু চিন্তা করি যে আমি নিউক্লিয়াসের যেই সংখ্যাটা আছে এটাকে যদি আমি বের করতে চাই, তাহলে জেড সংখ্যক প্রোটনের ভর প্লাস এ মাইনাস জেড সংখ্যক নিউট্রন প্লাস বন্ধন শক্তি ছিল। এখন যদি তুমি মাইনাসের বাইন্ডিং এনার্জি, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে, এটা বন্ধন শক্তি। তুমি যদি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা একসাথে হওয়ার পরে যেই শক্তিটা পাবা, এটা হলো নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনকে আলাদা করতে যে শক্তিটা লাগে সেই শক্তিটা হচ্ছে বন্ধন শক্তি। এখন এই বন্ধন শক্তি দিয়েই তো তুমি আঘাত করছো। এই শক্তিটা দিয়ে আঘাত করার পরে কে উৎপন্ন হয়েছে? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা হয়ে গেছে। এখন এদেরকে যে এইটাকে বলা হবে স্থায়ী, এটাকে বলা হবে স্থায়ী, এটাকে বলা হবে অস্থায়ী। এখন একটু ভালো করে খেয়াল করো, এখন যদি আমি ভরে চিন্তা করি, তাহলে এম এন ইউ নিউক্লিয়াসের ভর, এই নিউক্লিয়াসের ভর ইকুয়াল জেড সংখ্যক প্রোটনের ভর প্লাস এ মাইনাস জেড সংখ্যক নিউট্রনের ভর। আচ্ছা, এরা দুইজন কি সমান হবে? না। নিউক্লিয়াসের যে ভরটা ছিল এইটার আলাদা আলাদা প্রোটনের ভর এবং নিউট্রনের ভর যোগ করার পরে নিউক্লিয়াসের ভরের সমান হওয়ার কথা ছিল। কারণ নিউক্লিয়াস থেকেই তো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা আলাদা হয়েছে। কিন্তু এখানে কথাটা হচ্ছে যে তুমি যখন বন্ধন শক্তি দিয়ে আঘাত করছো, আঘাত করার পরে এই শক্তিটা কোথায় গেল? একটা কথা আছে যে এই শক্তিটা তোমার কোথায় গেল? এই শক্তিটা হচ্ছে মূলত প্রোটন সংখ্যার ভর এবং নিউট্রন সংখ্যার ভরের সাথে ভরে রূপান্তর হয়ে গেছে। কারণ তুমি তো নিউক্লিয়াসকে আঘাত করছো শক্তি দিয়ে, আঘাত করার পরে প্রোটনের ভরের সাথে এবং নিউট্রনের ভরের সাথে মিলে তারা একসাথে ভর আলাদা হয়ে গেছে। তাহলে বন্ধন শক্তিটা ভরে রূপান্তর হয়ে গেছে। আমরা তো আইনস্টাইনের সূত্র অনুযায়ী জানি, বড় শক্তি সম্পর্ক সূত্র অনুযায়ী অবশ্যই জানি যে ভর শক্তিতে রূপান্তর হয়ে যেতে পারে E=mc²। তাহলে এখান থেকে আমরা বন্ধন শক্তিটা ভরে রূপান্তর হয়ে গেছে। তাহলে অবশ্যই বলতে পারতেছি যে প্রোটনের ভর আলাদা এবং নিউট্রনের ভর আলাদা যোগ করার পরে নিউক্লিয়াসের ভরের চেয়ে একটু বেশি হবে। কারণ এই যে বেশিটা কতটুকু বন্ধন শক্তিতে ভরে রূপান্তর হয়েছে, এটা নট ইকুয়াল হবে। আর এটাকে বলা হবে স্থায়ী ভর, আর এটাকে বলা হবে অস্থায়ী ভর। এখন আমি এখান থেকে সুন্দর করে বলে দিতে পারি যে অস্থায়ী ভর অবশ্যই বেশি স্থায়ী ভরের চেয়ে, কারণ এটার সাথে বন্ধন শক্তির ভরটা যুক্ত আছে। এই যে ভরের একটা পার্থক্য, এটাকে বলা হয় মিসম্যাচ, মানে ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটি কিভাবে বের করব? ভর ত্রুটি বের করব অস্থায়ী ভর থেকে স্থায়ী ভর মাইনাস করব। তাহলে অস্থায়ী ভর কতটুকু? জেড সংখ্যক প্রোটনের ভর দেওয়া থাকবে কোশ্চেনে, প্লাস এ মাইনাস জেড সংখ্যক নিউট্রনের ভর মাইনাস করলে বা অবশ্যই বেশি হবে কার থেকে? স্থায়ী ভর থেকে। এটা নিউক্লিয়াসের ভর থেকে বেশি হবে। এখন যদি তুমি ভর ত্রুটি বের করতে চাও, ভর ত্রুটি বা মিসম্যাচ আমরা কিভাবে বের করব? আমরা ভর ত্রুটি যদি বের করতে চাই তাহলে কি হবে? এই যে ভর ত্রুটি বা মিসম্যাচ, ভর ত্রুটিকে আমরা ডেল এম দিয়ে প্রকাশ করি। এই ডেল এম সমান কত? এই ডেল এম যদি আমরা বের করতে চাই তাহলে অস্থায়ী ভর থেকে স্থায়ী ভর মাইনাস করব। তা জেড সংখ্যক প্রোটনের ভর প্লাস এ মাইনাস জেড সংখ্যক নিউট্রনের ভর মাইনাস স্থায়ী ভর, নিউক্লিয়াসের স্থায়ী ভর। যদি আমি মাইনাস করি তাহলে যেই মানটা পাবো এইটাই হচ্ছে ভর ত্রুটি। এখন ভর ত্রুটি যদি আমি বের করে ফেলি, দেখো জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এমপি হচ্ছে প্রোটনের ভর, এ হচ্ছে ভর সংখ্যা, জেড পারমাণবিক সংখ্যা, এম এন হচ্ছে নিউট্রনের ভর, সবগুলো দেওয়া থাকবে, এবং এম এন ইউ এটা হচ্ছে নিউক্লিয়াসের টোটাল ভর। এখন যদি আমি বলি বন্ধন শক্তিটা বের করো, বন্ধন বা বাইন্ডিং এনার্জিটা বের করো, বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি, যদি বাইন্ডিং এনার্জি বের করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে এই যে আমরা তো সূত্র জানি E=mc²। এখন যদি বাইন্ডিং এনার্জি বের করতে চাই তাহলে এম এর জায়গায় হবে এই যে ভর ত্রুটিটা, ডেল এম, এতটুকু ভর রূপান্তর হতে কতটুকু শক্তি লাগে, ইন্টু c²। এটা হচ্ছে আলোর বেগের বর্গ, আমাদের
বন্ধন শক্তি বের করার কাজ শেষ। তাহলে আমরা কি পাইলাম আজকের ক্লাসে? আজকের ক্লাসে ভর ত্রুটি কিভাবে বের করে এবং বন্ধন শক্তি কিভাবে বের করে, এই টপিকগুলো আমরা সুন্দর করে বুঝতে পারলাম। তাহলে ভর ত্রুটি আমরা অস্থায়ী ভর থেকে স্থায়ী ভর মাইনাস করব, আর বন্ধন শক্তিটা হচ্ছে এই যে ভর ত্রুটি পাইলাম, এই ভর ত্রুটি থেকে বন্ধন শক্তি বের করে ফেলতে পারবো, আলোর বেগের বর্গের গুণফল। তো আমরা আজকের ক্লাসে বন্ধন শক্তি এবং ভর ত্রুটি নিয়ে আলোচনা করলাম, এগুলোর ম্যাথ টুকটাক ম্যাথ করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী কোন অধ্যায় তোমরা পেতে চাও বা পরবর্তীতে কোন অধ্যায় তোমরা পড়তে চাও, এটা তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।